আজকের ভিডিওতে আমি সুইডেনের পুরনো একটি শহরের সম্বন্ধে কিছুটা ঘুরে দেখাবো। একই সাথে শুরুতে বলে রাখি, এ সপ্তাহে চলছে আমাদের সুইডেনে ইউরোভিশন। গতবার ইউরোভিশনে যে চ্যাম্পিয়ন হয়েছিল সে আমাদের সুইডিশ, যার ফলে যে দেশ চ্যাম্পিয়ন হয় সেখানে পরবর্তীতে ইউরোভিশন সেই দেশে হয়। এবার চলছে ইউরোভিশন প্রতিযোগিতা সুইডেনের সাউথ অফ সুইডেন মালমো শহরে। সেখানে প্রচণ্ড পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, মূলত ইসরায়েল পার্টিসিপেট করছে এই কারণে। এখন ইসরায়েল যদিও ইউরোপের ভিতরে না, কিন্তু তারা ইসরায়েল ইউরোপের ভিতরে না, আবার অস্ট্রেলিয়াও ইউরোপের ভিতরে না। সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়াকে ইউরোভিশনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে, একইভাবে ইসরায়েলকেও। তো যার ফলে পুলিশ মোতায়েন করা হয়েছে নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন, 3 দেশ মিলে, যাতে কোনো রকমের সমস্যা ক্রিয়েট না করে। কারণ ইসরায়েলের হস্তক্ষেপ গাজার উপরে, এটাকে স্বাভাবিকভাবেই বিশ্বের মানুষ নানাভাবে দেখছে, পক্ষে এবং বিপক্ষে রয়েছে বিধায় প্রচণ্ড পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে সেই ঘটনা। আমি সেখানে না, আমি আজ কথা বলবো উপসালা। এটা সুইডেনের ঠিক নর্থও না, মিডিলও না, এটা স্টকহোমের নিয়ারবাই। আজ সুইডিশ খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী খ্রিস্টি হিমেল ফ্যাটস, আজ ঠিক না গতকাল ছিল তেমন একটা দিন, যেদিন ধর্মীয় অনুযায়ী যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। এই যে বিদায় জার্নি, সেই জার্নির ইতিহাস দেখতে বা এই দিন সবাই ধর্মীয় জায়গাগুলো ভ্রমণ করে। আমি মূলত ভ্রমণ করব দেখানোর জন্য কিছু পুরনো ইতিহাস এবং ঐতিহ্য। একই সাথে মোটামুটি আজকের এমন একটা চমৎকার দিন পাওয়া গেছে সুইডেনে, প্রচণ্ড ঠান্ডার ভিতরেও বৃষ্টি চলছিল। আজ আবার হঠাৎ আকাশ পরিষ্কার, সারাদিন সুন্দর ওয়েদার থাকবে। আমাদের এখানে বন্ধ, সবকিছু গতকাল বন্ধ ছিল, আজও বন্ধ পড়ছে, কেউ কেউ কাজ করছে। সেই ফাঁকে আমরা আজ বেরোয় পড়ছি বিশ্বায়নে নতুনত্ব কিছু দেখতে, নতুন এবং পুরনো। নতুন বলতে যে এটা নতুন একটা শহর, তাকে নতুন করে দেখার একটা সুযোগ হলো। আর পুরনো বলতে হাজার হাজার বছর আগে রাজপরিবারের কবরস্থানগুলো কিভাবে দেয়া হতো তারই একটা অংশ সামনে দেখা যাইতেছে। দেখে মনে হবে এগুলো পিরামিডের মতো, মিশরের। এই যে বড় আকার একটা পিরামিড, মনে হচ্ছে পাহাড়ের মতো, এটা একটা কবরস্থান। এখানে একটা পরিবারের যত লোক ছিল তৎকালীন, তাদেরকে এক জায়গায় কবর দেওয়া হয়েছে। সেই হিসেবে নামকরণ করা হয়েছে, কখন, কিভাবে, কাকে এখানে রাখা হয়েছে, এটা একটা। আর এই কবরস্থানগুলো সাধারণত গির্জার সাথেই অ্যাটাচড। আর এটা যে সে গির্জা না, এটা বিশাল পুরনো এক গির্জা। এই গির্জার ইতিহাস জানতে হলে পড়তে হবে। এটা উপসালার সব থেকে পুরনো গির্জা। এখানে সেলসিয়াস, যার অবদান বিশ্বে রয়েছে, তাপমাত্রা নিয়ন্ত্রণের যে কি বলে অ্যাপ্লিকেশন বা যে যন্ত্র ব্যবহার করা হয়, থার্মোমিটার, যিনি আবিষ্কার করেছিলেন সে এখানে শায়িত। এই গির্জার ভিতরে তাকে কবর দেওয়া হয়েছে, সেটা আমি পরে দেখাবো। মারিয়া তার বাবাকে নিয়ে ঘুরছে আর দেখাইতেছে। জাস্ট এটা একটা বললাম যে এটা ঐতিহাসিক দিন, একই সাথে বন্ধের দিন মূলত করা হয়েছে শুধুমাত্র ধর্মীয় কারণে। তারপরে ওই পড়ছে অনেকেই আজকে ঘুরবে, দেখবে, ইতিহাস সম্বন্ধে জানবে, এটাই দিনের মূল উদ্দেশ্য। আমাদের সাথে আরও কেউ এসে জড়িত হবে, আর একই সাথে কবরস্থানের একটা অংশ দেখানো হলো। সালগুলো আমি অ্যাকুরেটলি বলতে পারবো না, কারণ তাহলে পড়তে হবে, তবে 1000 বছর বা তারও বেশি সময়ের আগের কথা এই জার্নির ভিতরে থাকবে।
আমি এই চার্চের ভিতরে যাওয়ার আগে বাইরের পরিবেশটা দেখাই যে এই যে কবরস্থানগুলো যে তৈরি করা তখনকার যুগে এইভাবে রাজ পরিবারকে এইভাবে রাখা হয়েছে, এই যে লোক যাইতেছে হেঁটে হেঁটে, প্রতিটি কবরস্থান বড় বড় করে করা এবং এইভাবে তৈরি করা হয়েছে যে পারিবারিক কবরস্থান। তবে এগুলো রাজ পরিবার বা তৎকালীন বড় বড় প্রেস্ট যারা প্রিস্ট ছিলেন, ধর্মীয় মোল্লারা, তাদেরকে অনেক সময় রাখা হয়েছে, অথবা বড় বড় যারা বৈজ্ঞানিক, যেমন ওই যে সেলসিয়াস এর ভিতরে আছে। এটা অনেক পুরনো। এটার থেকে পরে মডার্ন করে নতুন আর একটা চার্চ তৈরি করা হয়েছে, সেটা সম্বন্ধে পরে বলবো আমি যখন সেখানে যাব। আর এটা যেহেতু ওল্ড উপসালা, মানে উপসালা প্রথম এখানে শুরু, সেই ক্ষেত্রে এখানকার বিল্ডিং পরিবেশ দেখেই বোঝা যাইতেছে একটু ভিন্ন ধরনের কনস্ট্রাকশন। এই যে বিল্ডিংগুলো দাঁড়ায় আছে, হাজার হাজার বছর বয়সের বিল্ডিং এক একটা, কিন্তু কিভাবে এরা তৈরি করেছিল তৎকালীন, বড় বড় কাঠ দিয়ে এবং কপার রং দিয়ে তৈরি। কপার রঙের একটা বৈশিষ্ট্য যে ঠান্ডা বা বরফের দেশে তুষারপাত হয় সারাক্ষণ, যাতে কাঠ পচে না যায়, তার কারণেই যে এই ধরনের ফালু বা কপার রঙের কালার দিয়ে এগুলোকে এইভাবে তৎকালীন বিল্ডিং করা হতো। সেই ঐতিহ্য এরা ধরে রেখেছে। এখন এটা হয়েছে ট্যুরিস্ট অ্যাট্রাকশন। ওই যে ওখানে লেখা রয়েছে গামলা উপসালা প্রেস্ট কোর্ট, মানে ওল্ড উপসালার মোল্লার বাগান বাড়ি। তা তো মৌলবীদের বা তৎকালীন বড় বড় প্রেস্টদের বাগান বাড়ির অবস্থা কিভাবে ছিল সেটা দেখা যাইতেছে। মানে একটা বিশাল ব্যাপার, না দেখলেই নয় দর্শক। একজন বড় প্রিস্ট কিভাবে থাকতে হবে, কারণ কোনো এক সময় এ সাম্রাজ্য, এ সমস্ত দেশ পরিচালিত হয়েছে প্রিস্ট দ্বারা, মানে যারা এই বড় বড় গির্জার নিয়ন্ত্রণ করা হতো। তারপর আসলো ফার্মিং পজিশন, ফার্মাররা দেশ চালাইছে। এখন পরে রাজকীয় মনার্ক, এখন গণতন্ত্রের ঢেউ বয়ে চলছে, কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তার সাথে থাকুন, আমি পর্যায়ক্রমে হাজির হব এক একটা ঘটনা নিয়ে। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর করে তাকে সাজানো হয়েছে। সেই পৃথিবীকে দেখতে হলে তো একেবারে ভিজুয়ালিজম করা দরকার, চোখ দুটো দিয়ে সুন্দরভাবে দেখারই কথা। আমি সেভাবেই দেখছি, কিন্তু যারা এই মুহূর্তে আমার সাথে নাই, দূর প্রবাসে দূর দূরান্তে আছে, তাদের যদি দেখতে ইচ্ছে হতেই পারে। সেই কারণে ডিজিটালের এই যুগে ক্যামেরার ভিতর দিয়ে আমি যা দেখছি তারই একটা অংশ বিশেষ এই ভিডিওতে থাকবে। তার আগে আমি এই চার্চের ভিতরে একটু ঢুকতে চাইতেছি, মূলত দেখানোর জন্য যেটা এত পুরনো। এটা সুইডেনের সব থেকে পুরনো চার্চ। এটা প্রথম চার্চ সুইডেনে যেটা রেকগনাইজেশন করা হয়েছে এদেশের সব থেকে পুরনো চার্চ হিসেবে। তো এখানে সেই থার্মোমিটার আবিষ্কারক তার কবরস্থান। আমি ভিতরে যাব, একই সাথে এখানে চলছে একটা মজার জিনিস, সেটা হচ্ছে 2-3টে বাচ্চার আকিকা হইতেছে ওদের ভাষায়। তোপ মানে আকিকার মতো করা হয়, নামকরণ করা হচ্ছে। তারা যে খ্রিস্টান হবে, খ্রিস্টান অনুযায়ী তাদেরকে নামকরণ করা হচ্ছে প্রিস্টের সম্মুখে। সেখানে পরিবারের সবাই জড়িত হয়েছে। তা আমি ভিতরে ঢুকবো, কথা হয়তো বলা যাবে না, আমি জাস্ট ভিডিওটা, টেলিফোনটা ধরে রাখবো সবাইকে দেখানোর জন্য যে এখানে ট্রেডিশনটা, আকিকাটা কিভাবে হয়। সাথে থাকুন। কথা হচ্ছে প্রিস্ট, পরিবার জড়িত হয়েছে এখানে। কালচার, আমরা যা কিছু করি, যা কিছু দেখি, যা কিছু শুনি, সব কিছুই কালচার। তা হঠাৎ
সেলসিয়াসের কবরস্থান দেখতে এসে গির্জার ভিতরে দেখলাম এক নতুন কালচার। কিভাবে এখানে আকিকা করা হলো, গরম পানি দিয়ে মাথার উপরে দুই একবার দিয়ে তাকে খ্রিস্টানের নামকরণ করে অনুষ্ঠান শেষ হয়ে গেল। এখন কিছু কথা দিয়ে শেষ করি যে আজকের এই সুইডেনের সব থেকে পুরনো চার্চ থেকে আমি দেখলাম এখানের ডোপ মানে আকিকা কিভাবে হয় সেটা দেখা হলো। আমরা ইসলাম ধর্মে আমাদের আকিকা করি মসজিদে, তা আমি তেমন কোনো পার্থক্য দেখিনি। শুধু নাম বলল, ঈসা আলাইহিস সালামের নাম যিশু বলে সম্বোধন করলো, আর ভালো কথা দিয়েই শেষ হলো। চুরি ডাকাতি, গুন্ড বদমাইশি, খুন খারাপি এগুলো বললো না। বললো যে বড় হও, মানুষ হও, আলো জ্বালাও পৃথিবীর দিকে। অথচ আমরা তারপরও যা কিছু করে যাইতেছি। তা যাই হোক, আজকের মতো এই শিরকা এবং সেলসিয়াসের কবরস্থান থেকে সবাইকে শুভেচ্ছা, শুভকামনা এই পর্বে। এখন আমরা গামাল উপসালা, পুরনো উপসালা ছেড়ে বিদায় নিবার আগে মিউজিয়ামে একটু ঢুকবো। সেখানে কিছু অতীত, বর্তমান এবং ভবিষ্যতের কিছু গ্রাফ দেখব। তারপরে ফিরবো উপসালা নিউ শহরে। আর সামনে যে এই যে একটা একটা করে পাহাড়ের মতো ছোট ছোট পাহাড় দেখা যাইতেছে, এগুলো সেই রাজ পরিবারের ইতিহাস জানতে হলে পড়তে হবে। আমরা যাইতেছি, যেতে যেতে পথে এখন যেটা যাব সেখানে যে আবার কথা হবে। আমরা পুরনো উপসালা সেরে শেষ করে এখন নতুন উপসালায় ঢুকলাম। উপসালা সিটির ভিতর দিয়ে চলে গেছে ছোট্ট একটা, এখানে বলা হয় আল্প, মানে নদীর মতো ঝর্ণা বয়ে চলেছে। শীতের সময় যখন এসেছি তখন এটা তুষারপাতে ভরা ছিল। এখন বেশ শহর বেশ ফুলে ফুটে উঠেছে। এখন যাব যেখানে, সেটা হচ্ছে যে এটাও সেই দম শিরকা। দম মানে হচ্ছে বিশাল আকারে বিচার বিভাগ। যেহেতু মোল্লা সাম্রাজ্যে দেশও একদিন গড়ে উঠেছে, ধর্মীয়ভাবে শাসনতন্ত্র এরা চালু রেখেছে তৎকালীন সময়। সেক্ষেত্রে বিরাট আকারে সেই বড় বড় বিচার যেখানে হতো সেটা ছিল এদেশের গির্জাতে। এই ক্ষেত্রে দম মানে হইতেছে বিচার বিভাগের একটা অংশ। সেখানে এখানের প্রভাবশালী রাজা গুস্তাভ শায়িত রয়েছে। তা একই অবস্থা, ভিতরে ঢুকে হয়তো কথা বলা যাবে না। ইতিহাস পাতিহাস যাই বলি না কেন, সাথে ইন্ডিয়ান বাংলাদেশি ভাইরা জানি না কারা, তারা প্রতিদিন খাবার এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে বিক্রি করে দিতেছে লোকের কাছে। চলছে লাইফ এইভাবে। তবে আমার কাছে উপসালার বৈশিষ্ট্য যে সাগরের ধারে নাই, তারপরও ওই যে পানির ফরোয়া বয়ে চলছে, একই সাথে শহর বেশ হেঁটে ঘুরে দেখার মতো এক পরিবেশ। দুটো গির্জা দেখলাম, তার পরিবেশ সব মিলে এটা একটা চমৎকার ভ্রমণের জন্য একটা উপযুক্ত জায়গা। অবশ্যই যদি কেউ আসতে চায় স্টকহোমে, এসে ওখান থেকে জাস্ট 1 ঘন্টার ভিতরে এখানে এসে হাজির। সারাদিন ঘোরাঘুরি করে একদিন থেকে এখান থেকে জীবনের এক অভিজ্ঞতা নিয়ে যাওয়া যেতেই পারে। আমরা পুরনো উপসালা সেরে শেষ করে এখন নতুন উপসালায় ঢুকলাম। উপসালা সিটির ভিতর দিয়ে চলে গেছে ছোট্ট একটা, এখানে বলা হয় আল্প, মানে নদীর মতো ঝর্ণা বয়ে চলেছে। শীতের সময় যখন এসেছি তখন এটা তুষারপাতে ভরা ছিল। এখন বেশ শহর বেশ ফুলে ফুটে উঠেছে। এখন যাব যেখানে, সেটা হচ্ছে যে এটাও সেই দম শিরকা। দম মানে হচ্ছে
বিশাল আকারে বিচার বিভাগ, যেহেতু মোল্লা সাম্রাজ্যে দেশও একদিন গড়ে উঠেছে, ধর্মীয়ভাবে শাসনতন্ত্র এরা চালু রেখেছে তৎকালীন সময়, সেক্ষেত্রে বিরাট আকারে সেই বড় বড় বিচার যেখানে হতো সেটা ছিল এদেশের গির্জাতে। এই ক্ষেত্রে দম মনে হইতেছে বিচার বিভাগের একটা অংশ, সেখানে এখানের প্রভাবশালী রাজা গুস্তাভ ভাসা শায়িত রয়েছে। তা একই অবস্থা, ভিতরে ঢুকে হয়তো কথা বলা যাবে না, যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান, সম্মান দেখাতেই হবে। তা আমি বাইরে থেকে এখনই কিছু তথ্য জানাই দিই। সেটা হচ্ছে যে মারি, যিশুর মা, ওনার যে জন্ম হলো, তারপরে মৃত্যু হলো, মৃত্যুর পরে তার দেহকে কোনোভাবে সেটাকে তুলিয়ে সুইডেনে পাঠানো হয়। এটা শুধুমাত্র সিকিউরিটি রিজনের কারণে, যে ধর্মের সময় অনেক সময় দেখা গেছে যে সব কিছু মানুষ ইতিহাস থেকে মুছে ফেলার জন্য চেষ্টা করেছে। এখন সেই মারিয়াকে পরে এইখানের এই চার্চের ভিতরে শায়িত করা হয়েছে। তা তাকে যে শায়িত করা হলো, এই দম শিরকার ভিতরে রয়েছে খবরে যতটুকু জানতে পারলাম। এখন পরবর্তীতে এখানের রাজা, প্রভাবশালী রাজা গুস্তাভ ভাসাকে মারিয়া যেখানে শায়িত, ঠিক সেখানে তাকে শায়িত করা হয়। তারপরে কি হলো, রাজা গুস্তাভ ভাসা তার জায়গায় শায়িত অবস্থায় আছে। এখানে 25 বছর অবধি একটা কবর রাখা যেতে পারে, আর বড় বড় নাম করা নামি দামি ব্যক্তিদের কবরকে আজীবন রাখা হয়েছে। তা গুস্তাভ ভাসা যেহেতু এইখানের রাজা ছিলেন, সম্রাট, এবং সুইডেনের উপসালা হচ্ছে সব থেকে পুরনো শহর, এবং এটা কোনো এক সময় এখানে রাজধানী ছিল, সেক্ষেত্রে রাজার শায়িত হয়েছে ঠিক মারিয়া যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল, ঠিক সেখানে। তা আমি ভিতরে যেয়ে সেটাও দেখাবো। উপসালার যে জিনিসটা ইতিহাসের পাতায় বা গুগল সার্চ করলে দেখা যাবে, সেটা হচ্ছে উপসালা স্লথ, এই কাসেল অফ উপসালা। আর এই কাসেলকে অতীতে কিভাবে কামান দিয়ে, চারপাশে এরকম কামান দিয়ে রাজাকে কি বলে রক্ষণাবেক্ষণ করে রেখেছে এই জাতি। ওদিকে চার্চ দেখেছি, ওখানে লাইব্রেরি রয়েছে, শত হাজার বছরের ইতিহাস। এখানে সেই বোটানিক্যাল গার্ডেন, বৈজ্ঞানিক লিনিয়ার, তার মেমোরিতে, সাথে পুরো এলাকাটা ইউনিভার্সিটির ক্যাম্পাস। তা এই যে আজ ওয়েদারের এমন একটা চমৎকার দিনে স্টুডেন্টরা বসে পিকনিক করছে। একদিন আমি এসেছিলাম সুইডেনে, ঠিক এরকম একটা চমৎকার দিনে রাস্তাঘাটে দেখেছিলাম ছেলে মেয়ে এরকম বসে কাপড় চোপড় খুলে বেশ মনের আনন্দে আছে। আমি ভাবছি যে কোথায় এসে হাজির হলাম। তা যাই হোক, সে বহুত পুরনো কথা, এ যুগের কথা নয়, সে 4 যুগ আগের কথা, 40 বছর আগের কথা। এটা সেই পুরনো কামান, এটা এইভাবে পরিচালন করা হতো। ওদিকে সামনে চার্চ, গির্জা, যাকে বলে দম শিরকা, বিচার বিভাগীয় ব্যাপার। আর এটা উপসালা, সবে সবুজে ভরতে শুরু করেছে শহরের পুরো গঠন, সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, ওয়েদার একটু ভালো হবে, আর একই সাথে গাছের পাতা বেশ সবুজ হতে শুরু করেছে। সব মিলে উপসালাকে এক চমৎকারভাবে দেখা যাবে। এখনো সবকিছু পরিপাটি হয়নি, আর সপ্তাহখানিক পরে এই শহরকে চিনতে হলে স্বাভাবিকভাবেই আমার এই ছবির সঙ্গে মিলবে না। অনেকের ধারণা হবে যে যেভাবে দেখেছি ছবিতে সেরকম তো মনে হচ্ছে না, কারণ এখনো গাছের পাতা সম্পূর্ণভাবে আসেনি। তা শহরকেও দেখলাম নিজে এবং দেখালাম। আজ সারাদিন ছিল ট্যুরিস্ট নিজের দেশে, সেই পটভূমি থেকে আজকের এই দিনটাকে
উপভোগ করে গেলাম, সাথে দেখাই গেলাম। আশা করি ভালো লাগবে সবার, যে যেখানে। তা আমি বাইরে থেকে এখনই কিছু তথ্য জানাই দিই। সেটা হচ্ছে যে মারি, যিশুর মা, ওনার যে জন্ম হলো, তারপরে মৃত্যু হলো, মৃত্যুর পরে তার দেহকে কোনোভাবে সেটাকে তুলিয়ে সুইডেনে পাঠানো হয়। এটা শুধুমাত্র সিকিউরিটি রিজনের কারণে, যে ধর্মের সময় অনেক সময় দেখা গেছে যে সব কিছু মানুষ ইতিহাস থেকে মুছে ফেলার জন্য চেষ্টা করেছে। এখন সেই মারিয়াকে পরে এইখানের এই চার্চের ভিতরে শায়িত করা হয়েছে। তাকে যে শায়িত করা হলো, এই দম শিরকার ভিতরে রয়েছে, খবরে যতটুকু জানতে পারলাম। এখন পরবর্তীতে এখানের রাজা, প্রভাবশালী রাজা গুস্তাভ বসাকে মারিয়া যেখানে শায়িত, ঠিক সেখানে তাকে শায়িত করা হয়। তারপরে কি হলো, রাজা গুস্তাভ ভসা তার জায়গায় শায়িত অবস্থায় আছে। এখানে 25 বছর অবধি একটা কবর রাখা যেতে পারে। আর বড় বড় নাম করা নামি দামি ব্যক্তিদের কবরকে আজীবন রাখা হয়েছে। তা গুস্তাভ ভসা যেহেতু এইখানের রাজা ছিলেন, সম্রাট, এবং সুইডেনের উপসালা হচ্ছে সব থেকে পুরনো শহর, এবং এটা কোনো এক সময় এখানে রাজধানী ছিল। সেক্ষেত্রে রাজার শায়িত হয়েছে ঠিক মারিয়া যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল, ঠিক সেখানে। তা আমি ভিতরে যেয়ে সেটাও দেখাবো। বিশাল ঘটনা, না দেখলেই নয়। নিচেই যে আমি হেঁটে যেতেছি সব কবরস্থান, যেহেতু তৎকালীন যুগে মানুষ এভাবে কবর দিয়ে রেখেছে। কে কোথায় শুয়ে আছে দেখা যাইতেছে। এই যে গুস্তাভ, সুইডেনের রাজা, তৎকালীন রাজা থার্ড গুস্তাভ বসা। আর মারিয়াকে তারা সিম্বলিক ওয়েতে এইভাবে রেখেছে। আছে মহিলা মারিয়া, তার কবর ছিল এখানে। ওখান থেকে তাকে সরাই আপাতত এইভাবে দেওয়া আছে। দেখে মনে হচ্ছে একেবারে এখানে শুয়ে আছে গুস্তাভ বসা, সুইডেনের রাজা। তার শাসন আমলে ঘটেছে অনেক কিছুই, এবং পুরো নর্ডিক কান্ট্রিগুলোর প্রসাদ তার দায়িত্বে ছিল। সেদিক দিয়ে এক বিশাল ঘটনা। জানার শেষ নাই, সে যে ধর্মই হোক আর যে কালচারই হোক। আমি কালচারাল পার্সপেক্টিভ থেকে এবং ধর্মীয়ভাবে কিছু জানার উদ্দেশ্যেই মূলত আমার এই ভিজিটের একটা অংশ ভেতর থেকে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। উপসালাতে যে শুধু যে পুরনো ইতিহাস, শুধু তাই নয়, যেমন চার্চ আছে এখানে, রাজার প্রথম রাজত্ব, এটা পুরনো ক্যাপিটাল। তারপরে এখানে পুরনো লাইব্রেরি রয়েছে, এখানে আলাদা একটা ঐতিহ্য রয়েছে। তা সত্ত্বেও যে মজার জিনিস রয়েছে, অ্যালবেন মানে রিভার, একেবারে এই যেহেতু এটা সাগরের সাথে অ্যাটাচ না,
তা রিভার একেবারে সেই পাহাড় থেকে ঝর্ণা বয়ে যত সারা বছর যে বর্ষা বৃষ্টি তারপরে তুষারপাত হয় সমস্ত পানি এই যে গড়িয়ে ফোয়ারা হয়ে চলে যাচ্ছে, এটা বিশাল ব্যাপার। এবং মেলারেনে যে যুক্ত হচ্ছে একেবারে সামারে বা মাঝে মধ্যে দেখা যাবে এখানে সেই নাগেরা ফোয়ারার মতো বড় বড় ঢেউ ওইদিকে গেলে দেখা যাবে। তারপরে সামারে এরা আইসক্রিম খেতে পছন্দ করে, লাইন অ্যান্ড ফাইন এখানে বিরাট এক ব্যাপার, যে গাড়ি টাড়ি ভুল দেখলেই ফাইন, আর যেখানেই কিছু কেনাকাটি হবে লাইন। এটা হচ্ছে এখানে ট্রেডিশন, সুইডিশ জাতির এটা ট্রেডিশন। আচ্ছা, তাই উপসালাতে অনেক কিছু দেখার আছে, শহরের ইতিহাস, সাথে সাথে এই যে বিনোদনের একটা ব্যবস্থা। বিনোদন বলতে যে নাচা গানা তা না, যেমন এই যে এখানে বেশ ঝর্ণা বয়ে চলছে নদীর মতো, ছোট্ট একটা লেকের মতো। লেকের পাশ দিয়ে এই যে ছোট ছোট রেস্টুরেন্ট, হোক না সে কাবাব, হোক না সে কফি, হোক না সে আইসক্রিম। এই যে সূর্য উঠছে আর রৌদ্রুর ভিতরে সবাই বসে মনের আনন্দে বন্ধু তার বান্ধবীকে নিয়ে, তারপরে পরিবার নিয়ে আমার মতো ঘুরছে, কেউ বসে কফি শপে আড্ডা মারছে, কেউ কথা বলছে, কেউ হয়তো বহু বছরের পরিচিত বন্ধুকে দেখে পেয়ে এখানে বসে আলোচনা করছে, কেউ হয়তো পটাপটি করছে, কি জানি বাবা কে কি করছে, তবে চলছে।